Okay, so Eid Mubarak everyone. I hope you are doing well. এবারের ঈদটা একটু অন্যরকম ছিল, কারণ আমরা এবারের ঈদে বাইরে বের হতে পারিনি। আমাদের বাসায় তেমন কোনো মেহমান আসেনি। হয়তো অনেকে পরিবার থেকে অনেক দূরে আছো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ঈদ এমন একটা সময়, ঈদের অর্থটা কিন্তু খুশি, হ্যাপিনেস, আনন্দ। সো হ্যাপিনেসটা শেয়ার করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেক সময় আমরা একটা কথা বলি যে হ্যাপিনেস হয়তো কারোর সাথে না থাকলে শেয়ার করা যায় না, কথাটা কিন্তু ভুল। আমরা বাসায় থেকেও, অনেক দূরে থেকেও কিন্তু নিজের আনন্দটা অন্যের সাথে কী করতে পারি, শেয়ার করে নিতে পারি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ হয়েছে। ঈদ মুবারক আবির, মুর্শিদা, লুভা, নাদিম, রেজওয়ান, মামুন, ঈদ মুবারক। আচ্ছা, আমার পরিচয়, আমি লাইলা ফারহান অরিন। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে লেকচারার হিসেবে কর্মরত আছি। মেহেদি, ঈদ মুবারক। মুস্তাফিজুর রহমান, ঈদ মুবারক। এনামুল হক, ঈদ মুবারক। ওকে, সো কেমন কাটলো তোমাদের ঈদ? আমাকে শেয়ার করো আমার সাথে কমেন্টের মাধ্যমে। তোমরা কেমনভাবে ঈদটা কাটালে, কেন এবার ঈদটা তোমাদের জন্য অন্যরকম? তাসনিম সিথি, ঈদ মুবারক। সিনথিয়ার জান্নাত রুহি, ঈদ মুবারক। ইরাম, ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক ইরাম। মনিকা পল, ঈদ মুবারক। আচ্ছা, সালামি দেন। আমি নিজেও এবার কিন্তু আমার আমার যারা ক্লোজ আত্মীয় স্বজন, মামা, তাদের কাছ থেকে সালামিটা পাইনি। সব কিছুই বাকির খাতে রয়ে গেছে। নিশ্চয়ই যখন আবার আমরা একসাথে হব তখন সালামিটা পেয়ে যাব। সো এবারের ঈদে কিন্তু এটাও একটা স্পেশালিটি যে অনেক কিছু আমরা হ্যাপিনেস, ছোট্ট ছোট্ট মুহূর্ত, কিন্তু তোমাদের সাথে এটা ঘটে যায় দেখে, বা আমাদের সাথে এটা সবসময় আমরা এক্সপিরিয়েন্স করি দেখে হয়তো বুঝতে পারি না যে এটা আসলে কতটা আনন্দের একটা মুহূর্ত, কতটা আনন্দের একটা সময়। যেমন আমার মনে পড়ছে যে শেষ ঈদে আমি আমার সব ফ্যামিলি মেম্বার আমাদের বাসায় এসেছিল, ফ্রেন্ডদের সাথে দেখা করেছিলাম, কিন্তু এবার সেটা হচ্ছে না। তো আমরা যেটা করেছি, আমরা সবাই ফেসবুকে, মেসেঞ্জারে, ভাইবার, ইমো এসবের মাধ্যমে একজন একজনের সাথে কানেক্টেড হয়েছি। সো অনেকেই হয়তো দূরে আছে, কিন্তু তারপরে যে সেই কাছে থাকাটা, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, যে পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা। আসসালামু আলাইকুম টিটু, রাসেল, ঈদ মুবারক। মুহিত, তুলসান, ঈদ মুবারক। ফিরোজ, ঈদ মুবারক। আচ্ছা, তোমরা আজকের দিনটাতে কি করলে এটা আমার সাথে শেয়ার করো। কিভাবে কাটালে দিন? ঘরে বসে, শুয়ে বসে তো দিনটা কেটে গেছে, বাট স্পেশাল কিছু করেছে কিনা তার মধ্যেও। সালামি কেউ দেয় নাই, কিন্তু আপনাদের পেয়ে অনেক ভালো লাগছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমারও আজকে অনেক বেশি ভালো লাগছে, কারণ কখনো ভাবতেই পারিনি যে এরকম একটা ঈদ আসবে, এমন একটা সময় আসবে যেখানে আমি আমার ছাত্রছাত্রীদের সাথে ঈদের আনন্দটা উদযাপন করব। এটা একটা অন্যরকম বিষয়। হয়তো অনেক বছর পরেও এই সময়টা থাকবে না। এই যে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, অবশ্যই সবার জন্য খুবই কষ্টকর। আমাদের এই জেনারেশন আমরা এটাকে এক্সপিরিয়েন্স করলাম, কিন্তু তারপরও এই যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু তোমার লাইফকে কী করছে, আরও ভ্যালুয়েবল করছে। প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাদেরকে নতুন একটা শিক্ষা দেয়, নতুন একটা অভিজ্ঞতা আমাদেরকে দেয়, এবং এই অভিজ্ঞতার ঝুলিটা কী করে, আমাদের জীবন বোধটাকে অনেক বেশি বাড়ায়। ঈদ মোবারক সামি, মাহি, ঈদ মোবারক। আচ্ছা, মোহাম্মদ আক্কাস, আমার নাম কি? আমার নাম লাইলা ফারহান অরিন। ম্যাম, আপনি কি পড়েছেন? আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। আমার অনার্স ছিল ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, আর মাস্টার্স করেছি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে। ঘুম ছাড়া স্পেশাল কিছু ছিল না। এই যে তুমি সারাটা দিন ঘুমাতে পেরেছো ফিরোজ, এটাই কিন্তু আমার মনে হয় অনেক স্পেশাল, তাই না? কারণ অন্যান্য ঈদে কিন্তু আমরা এভাবে ঘুমানোরও সময় পাই না। এই যে রেস্ট নেওয়াটা, ফ্যামিলির সাথে থাকা, বাবা মার কাছে থাকা, এটা কিন্তু আমরা অন্যান্য ঈদে করতে পারি না। কারণ দেখা যায় অন্যান্য ঈদে ফ্রেন্ডদের সাথে কোনো একটা আমাদের সবারই প্ল্যান থাকে, হয়তো আমরা মুভি দেখতে যাই, হয়তো কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই, হয়তো বাইরে কোথাও ঘুরতে যাই। স্পেশাল হলো দিনে 6 ঘন্টা ঘুমানো,
6 ঘন্টা কেন, আমার তো মনে হয় আরও বেশি ঘুমানো উচিত ছিল আজকে। মাকে হেল্প করেছে, ও দ্যাটস গ্রেট মাহির। এটা শুধু মাকে না, সবাইকে হেল্প করা দরকার, এবং মনে হয় যে বাসার প্রত্যেকটা মেম্বারের উচিত ঈদে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা, বাসা গুছানো, রান্না করা, বিকজ এটা এমন একটা খুশির একটা সময় যেটা আমরা সবাই কী করি, একসাথে আমরা শেয়ার করছি। সো কাজটাও তো ভাগাভাগি করেই নেওয়া উচিত। মুর্শিদা বেগম, ওকে। ফিরোজ আল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আজকে ঈদে কী কালারের ড্রেস পরেছেন? আচ্ছা, ওকে, আচ্ছা, এই আমি যে পোশাকটা পরে আছি এটার সাথেও একটা আমার বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আই লস্ট মাই ফাদার 2 years অ্যাগো। সো আমার বাবা এখন আমাদের সাথে নেই। তো এই যে পোশাকটা আমি পরে আছি এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিলেন। সো এই যে আমি পোশাকটা পরেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার বাবা আমার সাথেই আছেন, আমার পাশেই আছেন। অন্য ঈদে হয়তো আমি এক্সপিরিয়েন্সটা পেতাম না, কারণ হচ্ছে অন্যান্য ঈদে যেটা হয় সবাই কোনো একটা নতুন পোশাক কেনে, নতুন পোশাকটাই পরে। সো আমার কাছে মনে হয় এই ঈদটা আমার জন্য এই যে একটা খুশি দিয়েছে, এটার জন্য আমি ঈদকে অবশ্যই, এই সিচুয়েশনটাকে আমি বলবো যে ইটস ওয়ার্থ লিভিং, বিকজ ওয়ারিং মাই ড্রেস দ্যাট ইজ গিভেন বাই মাই ফাদার অ্যান্ড ইটস প্রেশাস। আম্মুর সাথে দাবা খেলছিলাম, ওকে, খুবই ভালো। রঞ্জিত যশ, নদীর পাড়ে ঘোরাঘুরি করেছি। আমি বলবো তুমি অনেক লাকি যে নদীর পাড়ে ঘোরাঘুরি করার একটা সময় পাচ্ছ, কারণ আমরা যারা ঢাকায় আছি সবাই নিজেদের বাসায় দেখা যাচ্ছে 4 দেয়াল আটকে আছে। অ্যাটলিস্ট ইউ আর ইন দ্য টাচ অফ নেচার, দ্যাটস আ গ্রেট থিং। আমিও মাসির সাথে ফোনে কথা বলেছি। এখনও যদি কেউ কথা না বলে থাকো ফ্রেন্ড সার্কেলের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, তাহলে আমি বলবো যে এখনই লাইফটা শেষ করার পরে চলে যাও ফোনের কাছে। তোমার যারা কাছের মানুষ আছে, যাদেরকে তুমি মিস করছো, হয়তো অনেক দিন কথা হয়নি তোমার সাথে, হয়তো 2 বছর তোমরা কথা বলছো না, হয়তো যোগাযোগে নেই, কিন্তু এই যে এটা কিন্তু একটা সময়, এটা কিন্তু আমার মনে হয় যে একটা সুযোগ তোমার জন্য, যে সেই বন্ডিংটা, সেই সম্পর্কটা নতুন করে আরেকবার কি করা, রিভাইভ করা, বা নতুন করে আরও স্ট্রং করা। সো ইউ শুড ডু দ্যাট। আপনার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। থ্যাংক ইউ সো মাচ। পাভেল হোসেন, ছোট বোনের সাথে খেলেছি। বাহ, আমার ছোট ভাইটা অবশ্য দেশে নেই, আমার ছোট ভাই ইউএসএতে থাকে, ওখানে পিএইচডি পড়াশোনা শুরু করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে রিসেন্টলি, নাও পিএইচডি অগাস্ট থেকে শুরু হবে। সো আমি ওকে অনেক বেশি মিস করছি। লাস্ট ইয়ারের আগের বছরও সেখানে ছিল, এবং আসলে লাইফটা এত আনপ্রেডিক্টেবল, আমরা কখনোই ভাবতে পারি না যে 1 মাস পরে কি হতে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে এই সময়টায় হয়তো সে দেশে থাকবে, কিন্তু কোভিড-19-এর কারণে, লকডাউনের কারণে, ফ্লাইট যেহেতু বাতিল হয়ে গেছে, সে এবার সামার ভ্যাকেশনে আসতে পারেনি। কানের দুলটা কোথা থেকে কিনেছে ওকে? এটা অনেক আগের কেনা। অ্যাঞ্জেল চাকমা, ঈদ মুবারক অ্যাঞ্জেল। আকাশ, ওকে। আমি কি করেছি, আচ্ছা আমি কি করেছি, আমি সকালে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ লাস্ট অনেক দিন ধরে এত কাজের প্রেশার ছিল, আমার ঘুমটা ঠিকমতো হচ্ছিল না। সো আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ফ্রেশ হয়ে আম্মুকে সাহায্য করেছি রান্নায়, নিজেও কিছু আইটেম রান্না করেছি। পরে আমি একসাথে আমরা লাঞ্চ করলাম। দেন সব ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আমাকে উইশ করেছে তাদেরকে আমি উইশ করলাম। ফ্যামিলি মেম্বারদের সাথে ফোনে কথা বলেছি, ভাইবার এই মতে কথা বলেছি, আর এখন তোমাদের সাথে আছি। মিস, আমার নাম পায়েল। হাই পায়েল, ঈদ মোবারক। জাহিদুল ইসলাম, মেহেদি দেখেন, আমি মেহেদি দেইনি।
মোহাম্মদ তাহমিদুর রহমান, মামার সাথে গাছ থেকে আম পেড়েছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি কখনোই আম পারি না। আই হ্যাভ নো আইডিয়া যে আসলে আম পাড়া এটা কেমন লাগে। নো আইডিয়া। ছোটবেলা একটা মনে হয় এরকম একটা কবিতা পড়েছিলাম, ঝড়ের দিনে, কি যেন ছিল কবিতাটা, আম কুড়াতে সুখ। রুকসানা চিশতি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কার কমেন্ট পড়ি নাই? সাওয়াদ আল হাসান, এই যে কমেন্টটা পড়ে দিলাম। সোহেল রানা, আপনার ক্লাসগুলো বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফখরুল জসিম, আচ্ছা আমার পরিচয়টা আবার দিচ্ছে, আমি লাইলা ফারহান অরিন, আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছি। ওয়ার আর ইউ ফ্রম? ওয়েল, আই এম ফ্রম যশোর। শেখ সেলিম, ঈদ মুবারক। হ্যাঁ, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। থ্যাংক ইউ সো মাচ আশমি। লুভা নাদি, মোহাম্মদ আরাফাত, সাকিব রায়হান। আমার কিশোরকালের ঈদের এক্সপেরিয়েন্স শেয়ার করব। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম ঈদের এক্সপেরিয়েন্স অন্যরকম ছিল, কারণ আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তো তিনি আসলে সারা বছর আমাদের সাথে থাকতেন না, মাসে 2বার আসতেন। সো ঈদের সময়টা আমাদের জন্য অন্যরকম এই জন্য যে আমরা আমার বাবাকে পেতাম বেশ কিছু সময়ের জন্য। সো বাবার সাথে শপিং করতে যাওয়া, আমি যেটাই চাওয়া সেটা বাবা আমাকে কিনে দিত। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর ফ্রেন্ডদের সাথে তখন অনেক রকম কম্পিটিশন হতো যে আচ্ছা তুমি কোন কালারের ড্রেস কিনছো, আমি কোন কালারের ড্রেস কিনছি, কার কী আছে, অনেকে লুকিয়ে রাখতাম। সালামি কত পাবো, এটা একটা অনেক বড় এক্সাইটমেন্টের বিষয় ছিল। কত সালামি পাচ্ছি, সেটা দিয়ে কি করব। মাঝে মাঝে ছোটোবেলায় এরকম মনে হতো যে হয়তো আমি সর্বমোট 800-900 টাকা সালামি পেয়েছি, বাট আই ইউজ টু থিঙ্ক আচ্ছা 800-900 টাকা দিয়ে কত কিছু করা যায়, 800-900 টাকা দিয়ে কী করা যেতে পারে, বিদেশে কি ঘুরতে যাওয়া যেতে পারে, বা একটা কি গাড়ি কেনা যায়। ছোট ছিলাম, সো তখন এরকম অনেক রকম চিন্তা মাথায় কাজ করতো, যে আকাশ কুসুম কল্পনা যেটাকে বলা হয়। ঈদ মুবারক নুসাইবা, গাজী আলমগীর হোসেন। আচ্ছা, আমি সেন্ট জোসেফেরও অনেক ছাত্রছাত্রীদেরকে দেখতে পাচ্ছি, ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। ম্যাম আপনার বাড়ি কোথায়? আমি যশোরের। তাসিন মাহবুব, হাই তাসিন। শেখ সেলিম, হাই সেলিম, ঈদ মুবারক, কেমন আছো? অনন্য, ডিএমসিতে পড়ি, ক্লাস 9-এ, দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া রয়েছে। কিশোর বাতায়নে আমার মনে হয় আমি যখন থেকে সংযুক্ত হয়েছি সবচেয়ে ভালো লাগার বিষয় এই জায়গাটাতেই যে আমার আগে আমি ছিলাম শুধু জোসেফাইটদের টিচার, এখন আমি অনেকের টিচার। সো এই যে একটা ফিলিংস, এই যে একটা অনুভূতি, যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ইউনিফর্মের শিক্ষার্থীরা, যারা হয়তো এতদিন নিজেদেরকে আলাদা আলাদাভাবে পরিচয় দিত, তো তারা এখন সবাই আমার ছাত্রছাত্রী। এই যে একটা অনুভূতি, এটা আমার মনে হয় যে আমার সাথে সবসময় থাকবে, এবং এটা আমাকে পরবর্তীতে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। এটা অনেক বড় একটা শক্তি আমার জন্য। আমি কোন বিষয়ের টিচার? আমি ইংরেজি বিষয়ের টিচার। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা থেকে বলছি। তাহা, মিস আপনার ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তাহা। পরের ক্লাসগুলো ফলো করো। আজকে আমরা ঈদের দিনে পড়াশোনার কথা বলবো না। মিস আপনি গান গাইতে পারেন? না, আমি গান গাইতে পারি না। আচ্ছা, আমার জবের কত বছর হলো? ইটস বিন 5 years। বরগুনা জেলা থেকে দেখছি।
আচ্ছা, আই এম ভেরি আনফর্চুনেট, আমি আসলে বাংলাদেশের তেমন কোনো অঞ্চলে যেতে পারিনি। সো এখন কোয়ারেন্টিন হওয়ার পর এখন তো আসলে লাইফটা এত বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কথা। সো আমি ঠিক করেছি যে ইনশাল্লাহ আমি এই কোয়ারেন্টিনের পরে অনেকগুলো জায়গা ঘুরবো, দেশের বিভিন্ন অঞ্চলে যাব। ক্লাস 8-এ পড়ি। তাহা, থ্যাংক ইউ তাহা। গান শুনতে চাই, আমি গান গাইতে পারি না। আকিবুর রহমান সাকিব। আমার মনে হয় যারা গান গাইতে পারে দে আর ভেরি ট্যালেন্টেড, কারণ গান এমন একটা শিল্প, এটার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। কারণ প্রত্যেকটা লিরিককে যদি নিজের ভেতর থেকে না অনুভব করা যায় তাহলে গানটা কিন্তু যতই সুর ঠিক থাকুক না কেন ভালো গাওয়া যায় না। আপনি কি এইচএসসির ইংলিশ পড়ান? হ্যাঁ, ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট, বাট আই কান্ট। সো হোয়াট ক্যান আই ডু ম্যাম? তোমার ফেভারিট সাবজেক্ট মানে আই কান্ট, মানে কি খুব একটা ভালো মার্ক ক্যারি করতে পারো না এটা? আচ্ছা, যদি এরকম হয়ে থাকে যে ইংলিশ তোমার খুব ভালো লাগে কিন্তু হচ্ছে তুমি তোমার এক্সপেক্টেড যে রেজাল্টটা পাচ্ছ না, তাহলে আমি বলবো যে ফার্স্ট অফ অল মার্কের কথা ভুলে যেতে হবে। যে জিনিসটা তোমার ভালো লাগে সেটা কিন্তু তুমি কোনো কিছু পাওয়ার জন্য করো না, সেটা তুমি তোমার মনের আনন্দ থেকে করো। সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। ভাষাটাকে তোমাকে শিখতে হবে এমনভাবে, এটাকে ওন করতে হবে, নিজের মনে করতে হবে। এবং আমার মনে হয় যে সবার প্রথমে তুমি যদি তোমার মার্কের কথা, এক্সামের কথা, এই বিষয়গুলো ভুলে যাও, শুধুমাত্র এটা এই তুমি অনুভূতির থেকে পড়াশোনাটা শুরু করো, আবার ইংরেজি পড়াটা, যে এটা আমার একটা ভালো লাগার বিষয়, তাহলে হচ্ছে অবশ্যই তুমি একটা বেটার রেজাল্ট পাবে। আমি নিজেও ছোটোবেলায় ইংলিশে খুব একটা ভালো ছিলাম না, কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার একজন শিক্ষকের দ্বারা আমি এত বেশি অনুপ্রাণিত হয়েছিলাম, তো সেই থেকে আমার কী হয়, আমার ইংলিশের প্রতি একটা প্যাশন ক্রিয়েট হয়। এবং সেই প্যাশন থেকে পরবর্তীতে আমি কি করেছিলাম, আমি যদিও সায়েন্সের ছাত্রী ছিলাম এসএসসিতে, আমি এইচএসসিতে যে আর্টসে পড়েছি। কারণ হচ্ছে আমি কোনোভাবেই চাইনি যে আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আমি যাতে চান্স না পাই, এই রিস্কটা আমি নিতে চাইনি। আরেকটা কারণ ছিল আমার সায়েন্স সাবজেক্টও একটা ভালো লাগতো না। সো এটা আরেকটা আমার জন্য অনেক বড় কারণ ছিল, যে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি সায়েন্সের খুব একটা ভালো না, পছন্দ করি না, সো ওয়াই শুড আই ওয়েস্ট মাই টাইম ইন দ্যাট। সো আমি বলবো যে নিজের প্যাশনটাকে ফলো করো, তুমি যেটা পছন্দ করো। সব কিছুতে বেস্ট হওয়ার কিন্তু প্রয়োজন নেই। একটা দুটো বিষয় যেটাতে তোমার ভালো লাগবে সেটাতে যদি তুমি বেস্ট হও, তাহলে কিন্তু জীবনে অনেকটা তুমি এগিয়ে যেতে পারবে। আমি এসএসসি এবং এইচএসসিতে কোন বিভাগে পড়াশোনা করেছি? আচ্ছা, আমি এসএসসিতে হচ্ছে আমি সায়েন্সে ছিলাম, আর এইচএসসিতে আমি যদিও এসএসসিতে A+ পেয়েছি, তারপর আমি এইচএসসিতে আমি আর্টসে হিউম্যানিটিসে পড়েছি। কোন ভার্সিটিতে পড়েছি? ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট। আজও লেখাপড়ার কথা আমি বলতে চাচ্ছি না। ফ্রেন্ডদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাইলে ফান করে তারা। আচ্ছা, সবাই এখন ইংলিশ নিয়ে কথা বলা শুরু করছে। ওকে, দ্যাটস ঠিক আছে। আসলে এটা হয়, টিচারদেরকে, শিক্ষকরা যখন ছাত্রছাত্রীদেরকে পায়, কোনো না কোনোভাবে তারা লেকচার দেওয়ার চেষ্টা করে। আর ছাত্রছাত্রীরাও যখন টিচারদেরকে পায় কাছে, দেখা যায় কোনো না কোনোভাবে কোনো একটা প্রশ্ন করে। খুবই স্বাভাবিক। আমি ছোটোবেলায় কী হতে চেয়েছিলাম? আচ্ছা, আমি যখন অনেক ছোট ছিলাম, লাইক যখন আসলে নিজের এইম চয়েস করার মতো যখন বয়স ছিল না, সো তখন আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে। সো আমি যখনই এসে লিখতাম, যে আমি লিখতাম মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর। কিন্তু ওই যেটা বললাম, যে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমি আমার প্যাশনটাকে ফার্স্ট ডিসকভার করি, এক্সপ্লোর করি, যে না, আমার পছন্দের জায়গা হচ্ছে ইংলিশ এবং আমি শিক্ষক হব।
এবং আমার এরকম একটা স্বপ্ন ছিল যে যদি আমি শিক্ষক না হই তাহলে আমি কিছুই হব না। এরকম আমার একটা ইয়ে ছিল যে না, শিক্ষকই হতে হবে লাইফে, আমাকে টিচারই হতে হবে এবং ইংলিশের টিচারই হতে হবে। এটা আমার মধ্যে সবসময়ের জন্য কাজ করতো। নেক্সট ক্লাস কবে আছে? ঈদের ক্লাস শুরু হলে আমার ক্লাস পাবে। থ্যাংক ইউ আসমা। তাহমিদ ড্যানিয়েল, তাহমিদ খুবই রেগুলার, সব ক্লাস করে এবং কোয়েশ্চেনের আনসার দেয়। ম্যাম, ডিউতে চান্স পেতে হলে কি কি করতে হবে? ডিউতে চান্স পেতে হলে প্রথমত বই পড়ার অভ্যাস থাকতে হবে। তোমাকে তোমার পাঠ্যপুস্তক যেটা রয়েছে সেটার পাশাপাশি একটু আউট নলেজ থাকতে হবে, একটু বাইরের কিছু বই পড়া। এইচএসসিতে ফলাফলটা খুবই জরুরি, কারণ এসএসসি এইচএসসির ফলাফলের একটা অংশ সেখানে যোগ হয়, মার্ক যেহেতু ওখানে অ্যাড হয়। আর হচ্ছে জেনারেল নলেজ তোমাকে খুব ভালো জানতে হবে। আমি বলবো সবচেয়ে বড় কথা, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে আলাদা করে খুব বেশি কিছু করতে হয় সেটা না, কিন্তু তোমার যতটুকু তুমি জানবে সেটা যেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরাও সবাই জীবনের লক্ষ্য ডাক্তারি লিখি। আচ্ছা, আমার মনে হয় যে এটা আসলে এখন সমাজে প্রচলিত একটা ধারা যে সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, কিন্তু সেইটাই আমার লক্ষ্য হওয়া উচিত যেটা আমি পছন্দ করি। কারণ চাকরি জীবন অনেক বড় একটা সময়, জীবনের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম কিন্তু চাকরি জীবনে কেটে যায়। সো আমার পছন্দের কোনো কিছুকে যদি আমি পেশা হিসেবে না নিতে পারি, এটা আসলে ফ্রাস্ট্রেটিং। ম্যাম, গিটার বাজাতে পারেন কি? না, আমি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পারি না, আই এম সো সরি। আচ্ছা, ক্লাসগুলো নিয়ে এক্সামের ব্যবস্থা করলে খুব ভালো হবে। আচ্ছা, এরকম আমরা ভাবছি, দেখা যাক কি হয়। আমরা ভাবছি, ইটস ইন আওয়ার মাইন্ড। ম্যাডাম, নাটক দেখতে পছন্দ করেন? হ্যাঁ, আমি নাটক দেখতে পছন্দ করি। ঈদের বিকাল কিভাবে কাটালেন? আচ্ছা, ঈদের বিকালে আমি আসলে একটু রেস্ট নিয়েছি, আর ফ্রেন্ডদেরকে মেসেজ দিয়েছি, ওদের সাথে কথা বলেছি, ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা বলেছি। আমি কোন স্কুলের টিচার? আমি সেন্ট জোসেফের লেকচারার। আচ্ছা, আমি একটু দেখি আমার আম্মু আছে কিনা এখানে। লেট মি সি, লেট মি চেক। আম্মু আসো। আচ্ছা, এটা হচ্ছে আমার আম্মু। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো তোমরা। বলো। এবারের ঈদটা আমাদের সবার জন্য একটু অন্যরকম, কারণ পরিস্থিতিটা খুবই খারাপ। এখন ভালো থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে, এটাই সবার জন্য মঙ্গল। ভালো থাকলে পরে আরও ভালো ঈদ পাওয়া যাবে, কিন্তু আগে তো নিজেকে সুস্থ রাখতে হবে। তাই নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য ঘরে থাকাই এখন সবচেয়ে ভালো। এবং ঘরে থেকে ঈদ উদযাপন করতে হবে, সবার সাথে কথা বলতে হবে। এটা একটু অন্যরকম ঈদ আর কি। আর মাঝে একটু এখন তো যুগ, ইন্টারনেটের যুগ, সবার সাথে কথা বলা যায়, সবার দেখাও হচ্ছে এভাবে। অতএব আমার কাছে মনে হয় না খুব বেশি খারাপ লাগার কথা, কারণ একটা নতুন অভিজ্ঞতা হলো। আমরা তো কখনোই কল্পনা করিনি যে এরকম একটা দিন আসতে পারে, এরকম একটা ঈদ কাটাবো আমরা সবাই। এজন্য সবাই ঘরে থাকো, বারবার হাত ধোও, সুস্থ থাকো, ঈদ উদযাপন করো। সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।
আবার দেখা হবে, কথা হবে না। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমার মনে হয় যে আমরা অনেকটুকু সময় নিয়ে নিয়েছি তোমাদের। আমি এখন যেটা বলবো যে আরেকবারও একই কথাই বলছি যে এবারে এটা একটু অন্যরকম, কিন্তু আমাদের মানুষ হিসেবে আমাদের মনে হয় যে যে কোনো সিচুয়েশনে নিজেকে অ্যাডাপ্ট করতে পারা সেটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। কারণ যে সিচুয়েশনটাই আমাদের সামনে আসবে সেটাই যদি আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি এবং সেভাবে আমাদের জন্য কোন কাজটা করা উচিত সেটা যদি করি, তাহলে কিন্তু কোনো কষ্টই কষ্ট না, বা কোনো সিচুয়েশনে আমাদের কাছে কি মনে হবে না, কঠিন মনে হবে না। সুতরাং এবার এটাও অনেকে, অবশ্যই আমি জানি যে সবারই মনটা একটু খারাপ, তারপরও এই মন খারাপের মধ্যেও যতটুকু করা যায়, তুমি একটা ভালো গান শোনো, একটা ভালো মুভি দেখো, নাটক দেখতে পারো, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে যোগাযোগ করো, একটা ভালো বই পড়ো, একটা কবিতা পড়ো। আমার মনে হয় যে দিনটা অন্যরকম যাবে, এবং আজ থেকে 10 বছর পরে তুমি আজকের দিনটার কথা মনে করবে যে এরকম একটা ঈদও আমরা কাটিয়েছিলাম। বিকজ এভরি এক্সপিরিয়েন্স ইজ আ পার্ট অফ ইয়োর লাইফ। প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের জীবনটাকে আসলে আরও অনেক বেশি সুন্দর করে। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ঈদ মোবারক আবার। আর এখনই লাইফটা শেষ করে, যদি এখনও তোমার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা না বলে থাকো, কানেক্টেড হও তাদের সাথে, এনজয় করো, বাসায় থাকো, সুস্থ থাকো। ঈদ মোবারক আবার। আবার দেখা হবে ক্লাসে।